নমস্কার বন্ধুরা, আজকের আমরা সপ্তম শ্রেণীর নিজে করি 1.2 এই অধ্যায়ের অঙ্কগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো। একের অঙ্কটি দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। এই অঙ্কগুলি করার জন্য একেবারে প্রথমে আমাদের উপরে লিখে নিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে সবার প্রথমে আমরা লিখে দেব গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখে নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে কি জানতে চাইছি। এখানে জানতে চাইছি যে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে চাকা কতবার ঘুরবে সেটি আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে আমরা লিখব চাকা, সেটা আমরা ডান দিকে রাখবো, চাকা ঘোরার সংখ্যা, পাশে ব্র্যাকেটে বার, কতবার চাকাটা ঘুরবে। তাহলে এটাই ডান দিকে রাখবো। এখানে বাঁ দিকে আমরা দূরত্বকে রাখবো, দয় দীর্ঘই র তয় বল, দূরত্ব এখানে মিটারে দিয়েছে তাই মিটার লিখে নেব। যেটা জিজ্ঞাসা করবে, যেটা জানতে চাইবে সেটা ডান দিকে, আর যেটা দেয়া থাকবে সেটা আমরা বাম দিকে লিখব। তাহলে প্রথমে দূরত্ব রয়েছে দেখো 77 মিটার, তাহলে 77 আমরা লিখে নেব। মিটার আমরা উপরে ব্র্যাকেটে লিখে দিয়েছি, তাহলে আর দ্বিতীয়বার আমাদের লিখতে হবে না। এখানে কতবার ঘোরে, 77 মিটার যখন দূরত্ব হয় তখন 55 বার ঘোরে। এবার বলছে 98 মিটার, তাহলে কতবার ঘুরবে সেটা জিজ্ঞাসার চিহ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে। এবার আমরা তাহলে লিখব যে দূরত্ব, দেখো দূরত্ব বাড়ছে পূর্বের তুলনায়, আগে 77 মিটার ছিল এখন 98 মিটার হয়েছে। তাহলে দূরত্ব বাড়লে কি হবে, চাকা বেশিবার ঘুরবে। দূরত্ব বাড়লে চাকা বেশিবার ঘুরবে। অর্থাৎ দেখো এদিকে বাড়ছে এদিকেও বাড়ছে, যখন দুই দিকে বাড়বে অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে, তখন যে সম্পর্ক তার নাম সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব অর্থাৎ এখানে উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার আমরা লিখে নেব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই ঘুরছে। তাহলে আমরা লিখব যে 77 মিটার যেতে চাকা ঘুরে কতবার, 55 বার। এবার দেখো, এবার 1 মিটার যেতে চাকা ঘুরে, 77 মিটার যেতে যদি 55 বার ঘুরে, তাহলে 1 মিটার যেতে কম বার ঘুরবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 55/77 বার। এবার আমাদের জিজ্ঞাসা করেছে 98 মিটার যেতে, তাহলে 98 মিটার যেতে চাকা ঘুরে কত বেশিবার ঘুরবে আরো পূর্বের তুলনায়, তাহলে 55/77 ইন্টু 98 বার। এবার আমরা কেটে দেব। দেখো 11 নামতা, 7 11 57, 5 11 55, 7 দিয়ে 98 কাটলে 9-এর মধ্যে 7-এর নামতা কবার যায় একবার, 7 × 7, 9 থেকে 7 কমে গেলে 2 থাকে, 2 আর পাশে 8, তাহলে 28, তাহলে 4 7 28। এবার 14-এর নামতা 5 বার গুনলে 5 14 70 বার। তোমরা নামতা 20 পর্যন্ত মুখস্থ রাখবে। এবার আমরা তাহলে অতএব দিয়ে লিখে দেব, অতএব 98 মিটার যেতে চাকাটি 70 বার ঘুরবে।
বেকার ঘুরবে। আশা করি প্রথম অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এবারে দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কে বলছি দীপ্তাক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে সে সাঁতার কতদিন শিখতে যায়, সেটাই আমাদেরকে বের করতে হবে হিসাব করে। তাহলে প্রথমে আমরা লিখে দেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার জিজ্ঞাসা করেছে সে কতদিন মোট সাঁতার শিখতে গিয়েছে 364 দিনের মধ্যে। তাহলে আমরা এখানে লিখে দেব সাঁতার শেখার দিন সংখ্যা। এটা লিখে দিলাম যে সে এতদিন সাঁতার শিখতে যায়, আর এদিকে লিখবো মোট দিন সংখ্যা। তাহলে মোট দিন থেকে সে কতদিন গিয়েছে সেটা আমরা এখান থেকে পাবো। দেখো প্রথমে বলেছে যে সপ্তাহে একদিন যায়, তাহলে এক সপ্তাহ আমরা জানি 7 দিনে হয়, তাহলে 7 দিনে একদিন যায়। 364 দিন তারপর জিজ্ঞাসা করেছে, তাহলে 364 দিনে সে কতবার যাবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এবার আমরা লিখব, তাহলে দিন সংখ্যা বাড়ছে, মোট দিন সংখ্যা বাড়ছে, তাহলে সাঁতার শেখার দিনও বাড়বে। তাহলে আমরা লিখব মোট দিন সংখ্যা বাড়লে সাঁতার শেখার দিন সংখ্যা বাড়বে, অবশ্যই বাড়বে। তাহলে অর্থাৎ উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করে পাই, এই কথাটা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে ঐকিক নিয়মে কি সমাধান করে পাই সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 7 দিনে সাঁতার শিখতে যাই একদিন, তাহলে 7 দিনে সাঁতার শিখতে যায়, কে যায় আমরা নাম লিখছি না, সাঁতার শিখতে যায় ওটা উত্তর লেখার সময় লিখে দেব, শিখতে যায় একদিন। তাহলে একদিনে সাঁতার শিখতে যায় কত, অবশ্যই কম। 7 দিনে যদি একদিন যায় তাহলে একদিনে কত দিন যাবে, কম, তাই 1/7 ভাগ হয়ে গেল। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করেছে 364 দিনে সাঁতার শিখতে যায় কতদিন, তাহলে 1/7 ইন্টু অবশ্যই বেশি দিন হচ্ছে পূর্বের তুলনায়, ওই জন্য করে 364টা গুণ হয়ে যাবে, 7 দিয়ে 364 কাটবে। প্রথমে দেখো 3-এর মধ্যে 7-এর নামটা যায় না, তার জন্য করে 3-এর পাশে যে ঘরটা রয়েছে সেটা নিয়ে নিতে হবে। তাহলে 36 হলো, 36-এর মধ্যে 7-এর নামটা কবার যায়, 5 7 35, তাহলে 5 দাগ গেলে 35 হয়, আর তাহলে 36 থেকে 35 কমে গেলে 1 থাকে, 1 আর পাশে 4, তাহলে 14, 7 দুগুণে 14, তাহলে সমান 52 দিন। এইভাবে তোমরা হিসাব করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এবার আমরা লিখে দেব অতএব দীপ্তাক 364 দিনে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার 3-এর অঙ্কটা দেখো, বলছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে এই হিসাব করো। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে কত দিস্তা কাগজ কিনবে।
তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো। আগে আমরা উপরে লিখে নিই, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এবারে আমাদেরকে যেটা জানতে চেয়েছে অর্থাৎ দিস্তা সংখ্যা, তাহলে আমরা এদিকে লিখে নেব দিস্তা সংখ্যা পাশে টি, পাশে যদি ব্র্যাকেটে আমরা লিখে দিই তাহলে নিচে আর লিখতে হবে না, এক কাজ আমাদের বারবার করতে হবে না, উপরে যদি লিখে নিই। আর এদিকে কাগজ সংখ্যা টি। দেখো তাহলে প্রথমে কটা কাগজে এক দিস্তা হয় বলেছি, বলছে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ থাকে, তাহলে 24টি যখন কাগজ তখন দিস্তা সংখ্যা কত, একটি। তাহলে এবার বলছে 120টি কাগজে কত দিস্তা, সেটা আমাদেরকে বের করতে হবে, তাহলে সেটা আমরা লিখে নেব। তাহলে এখান থেকে দেখছি যে কাগজের সংখ্যা বাড়ছে পূর্বের তুলনায়, তাহলে আমরা লিখব কাগজ সংখ্যা বাড়লে দিস্তা সংখ্যা বাড়বে, অর্থাৎ এটা কমা দিয়ে দেবে এখানে, অর্থাৎ উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, একটা বাড়ছে তার উপর ভিত্তি করে পরেরটাও বাড়ছে, তাই সরল দন্তেস্ব মই পয় কয়রেপ সম্পর্ক রয়েছে। তাহলে এরপরে আমরা লিখে দেব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, তাহলে এদিকে আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই, প্রথমে আমাদেরকে বলেছে 24টি কাগজে এক দিস্তা, তাহলে আমরা লিখব প্রথম লাইনে লিখব 24টি কাগজে হয় এক দিস্তা, তাহলে লিখব 24টি কাগজে হয় এক দিস্তা। তাহলে একটি কাগজে কি হবে, কম দিস্তা হবে, তাহলে 1/24 ভাগ হবে, যখন কম হবে তখন ভাগ করতে হবে। আর এবারে বলে দিয়েছে 120টি কাগজ, তাহলে 120টি কাগজে হয় কত দিস্তা, 1/24 এর সঙ্গে 120 গুণ এত দিস্তা। তাহলে এবার কেটে দিতে হবে, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24 হয়, আর 12 10কে 120, 2 দিয়ে 10 কাটলে 5, তাহলে সমান 5 দিস্তা। তাহলে আমরা এবার লেখা অঙ্ক লিখে দেব যে অতএব কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাহলে লিখে দেব অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। তাহলে এটা আমরা লিখে দিলাম। 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কে বলছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো লেখার পর কি লিখতে হবে, যে ডিমের দাম কত সেটা জিজ্ঞাসা করেছে, তাহলে ডিমের দাম, এটা যেটা জানতে চাইবে সেটা সবসময় ডান দিকে রাখবে, ডিমের দাম টাকাতে হয় তাই টাকা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলে, আর এদিকে লিখব ডিম সংখ্যা পাশে টি। তাহলে প্রথমে কতগুলো ডিম বলেছিল, 1 ডজন, 1 ডজন মানে 12টি, তাহলে 12টি ডিমের দাম কত, 48 টাকা। তাহলে এবার বলছে 32টি ডিমের দাম কত, 32টি ডিমের দাম কত টাকা হিসাব করতে হবে।
তাহলে এবার লিখে দাও যে ডিম সংখ্যা বাড়ছে পূর্বের তুলনায়, আগে 12টি ছিল এবার 32টি। তাহলে আমরা লিখব ডিম সংখ্যা বাড়লে ডিমের দামও বাড়বে, ডিমের দামও বাড়বে। তাহলে ডিমের দামও বাড়বে, অর্থাৎ উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, এদিকেও বাড়ছে ওদিকেও বাড়ছে, সরল সম্পর্ক রয়েছে। তাহলে উভয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। এবার আমরা লিখে দেব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, সমাধান করে পাই। তাহলে ঐকিক নিয়মে কি সমাধান করে পাচ্ছি সেটা আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে 12টি ডিমের দাম 48 টাকা। একদম সোজাভাবে লিখব যে 12টি ডিমের দাম কত? 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত? একটি ডিমের দাম অবশ্যই পূর্বের তুলনায় কম। 12টা ডিম যদি আমি 48 টাকায় কিনি তাহলে একটি ডিম অবশ্যই কম টাকা। তাহলে 48/12, এটা কাটাকুটি করলে হয়ে যাবে, কিন্তু এখানে আমরা কাটবো না, কারণ এখানে আমাদের 32টি ডিমের দাম কত সেটা আমরা লিখবো। তাহলে 32টি ডিমের দাম অবশ্যই বেশি হবে পূর্বের তুলনায়। তাহলে 48/12 ইন্টু 32। তাহলে 12 দিয়ে আমরা 48 কেটে দিচ্ছি একসঙ্গে, 4 × 48। এবার 32-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8 আর 3 4 12, তাহলে 128 টাকা। আমার এখানে জায়গা কম বলে আমি ছোট সংখ্যা দিয়ে কাটলাম না, একেবারে 12 নামটা দিয়ে কেটে দিলাম। তোমরাও কেটে দিতে পারো 12 নামটা দিয়ে, এবং ছোট সংখ্যা দিয়েও কাটতে পারো। তাহলে এবারে অতএব দিয়ে লিখে দিতে হবে। তাহলে এবারে অতএব দিয়ে লিখে দেবে যে অতএব 32টি ডিমের দাম, অতএব 32টি ডিমের দাম 128 টাকা, 128 টাকা। তাহলে এটা তোমরা লিখে দেবে। পরের অঙ্কে চলো। 5 অঙ্কে কি বলছে দেখো, বলছি প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? তাহলে 5 ঘন্টা করে যদি কাজ করে 30 দিন লাগে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে অবশ্যই কম দিন লাগবে। তাহলে প্রথমে আমরা লিখে দেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা লেখার পরে তাহলে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে? আমাদেরকে জানতে চেয়ে যে কতদিনে সেই কাজ শেষ করা যাবে। তাহলে এদিকে আমরা লিখে দেব দিন সংখ্যা, এটা জিজ্ঞাসা করেছে যে কতদিনে শেষ করা যাবে। আর এদিকে লিখব যে কাজের সময়, এবার দেখো 5 ঘন্টা করে কাজ করতো, তাহলে পাশে আমরা ঘন্টা লিখে দিই, সুবিধা হবে, আর দ্বিতীয়বার নিচে লিখতে হবে না। তাহলে ঘন্টা লিখে দিলাম। তাহলে 5 ঘন্টা করে কাজ করেছে, যখন 5 ঘন্টা করে কাজ করবে তখন 30 দিন লাগবে, 30 দিন আমরা লিখে দিলাম। এবার বলছে যে 6 ঘন্টা করে কাজ করবে, অর্থাৎ 1 ঘন্টা করে বাড়াবে, তাহলে কম দিন লাগবে। তাহলে এবার আমরা লিখতে পারি যে কাজের সময় বাড়লে, দেখো কাজের সময় যদি বাড়ে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, তাহলে দিন সংখ্যা কমবে, তো কম দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে কাজের সময় বাড়লে কাজটি শেষ করতে কম দিন লাগবে, অর্থাৎ উভয়ের মধ্যে কি সম্পর্ক? একটা বাড়ছে অপরটা কমছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, এরকম যখন থাকবে তখন উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। বয়জা ফেলা দন্ত সহিত ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে এবার আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক
নিয়মে সমাধান করে পায়, তাহলে ঐকিক নিয়মে কি সমাধান করে পাই সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখব যে 5 ঘন্টা কাজ করলে 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগে কতদিন? 30 দিন। 30 দিন সময় লাগে 5 ঘন্টা করে কাজ করলে। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে 5 ঘন্টা করে কাজ করলে যদি 30 দিন লাগে, তাহলে 1 ঘন্টা করে করলে কি হবে? বেশি দিন লাগবে অনেক। তাহলে 30-এর সঙ্গে 5 গুণ করতে হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। দেখো 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, তাহলে 1 ঘন্টা করে কাজ করলে কি আরো অনেক দিন বেশি লাগবে, তাই আমরা 30-এর সঙ্গে 5টা গুণ করে দিলাম। এবার বলছে 6 ঘন্টা করে কাজ করলে কি হয়, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে অবশ্যই কম দিন লাগবে, তাহলে 30/6 দিন। 6 দিয়ে 30 কেটে দিলে 5 × 6 = 30 = 25 দিন। তাহলে 30 দিনের জায়গায় কাজটা শেষ করতে 25 দিন লাগে। তাহলে আমরা লিখে দেব অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে কাজটি শেষ করা যাবে। দেখো অঙ্কটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো বলে আমি আশাবাদী। পূর্বের অঙ্কেরগুলোর তুলনায় এটা একটা আলাদা অঙ্ক, কারণ এখানে ব্যস্ত সম্পর্ক রয়েছে, আর এই ব্যস্ত সম্পর্ক রয়েছে আর ঐকিক নিয়মে দেখো ব্যস্ত সম্পর্ক থাকার জন্য আগেরগুলো সব ভাগ হয়ে যাচ্ছিল, কিন্তু 1 ঘন্টা করে কাজ করলে সেখানে গুণ হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক রয়েছে, এবং তাই জন্য করে এখানে একটা চেঞ্জ হয়েছে আগের অঙ্কগুলোর তুলনায়। এইটা এখানে পার্থক্য, বাদবাকি সব এক রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক 6 অঙ্ক। কোনো সম্পত্তির মোট পরিমাণের 7/5 মূল্য 2825 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 7/2 মূল্য কত টাকা হিসাব করে দেখি। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে মূল্য কত টাকা। তাহলে 6-এর দাগে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে মূল্য কত, সম্পত্তির মূল্য কত। তাহলে আমরা এখানে লিখে দেব সম্পত্তির মূল্য, যেটা জিজ্ঞাসা করবে সেটা আমরা ডান দিকে রাখবো। সম্পত্তির মূল্য ব্র্যাকেট টাকা। সম্পত্তির মূল্য টাকাতে হয়, এখানে দেয়া রয়েছে টাকাতে, তাই আমরা টাকা লিখলাম। এবার হচ্ছে সম্পত্তির পরিমাণ কত, তাহলে সেটা লিখবো সম্পত্তির পরিমাণ। সম্পত্তির পরিমাণ কিসে দিয়েছে? অংশে দিয়েছে, ওকার অনুষ্কার তালবেশ্য, তাহলে অংশ। তাহলে প্রথমে সম্পত্তির পরিমাণ কত অংশ? 2/7। সেটার দাম কত? 5/7 ছিল, 5/7। সেটা কত টাকা ছিল? 2825। এবার বলছে 2/7 সম্পত্তির পরিমাণ মানে পূর্বের তুলনায় কম সম্পত্তির দাম কত সেটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা লিখবো যে সম্পত্তির পরিমাণ কমলে, দেখো মোট 7/5 দাম হচ্ছে 2825 টাকা, তাহলে 7/2 অর্থাৎ কম সম্পত্তির পরিমাণ। তাহলে আমরা লিখবো সম্পত্তির পরিমাণ কম হলে মূল্যও কম হবে। আর সম্পত্তি বারবার লিখলাম না, মূল্যও কম হবে। তাহলে মূল্য কম হবে লিখলাম, অর্থাৎ উভয়ের মধ্যে কি সম্পর্ক? সম্পত্তির পরিমাণও কমছে, মূল্যও কমছে, তাহলে উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, অর্থাৎ উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সরল
সম্পর্ক রয়েছে। এবার আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে ঐকিক নিয়মে কি সমাধান করে পাই সেটা আমরা এখানে লিখব। তাহলে লিখব 5-এর 7 অংশ সম্পত্তির মূল্য, সম্পত্তির মূল্য কত টাকা? 2825 টাকা। তাহলে এবারে এক অংশের দাম কত? তাহলে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে 2825 পাশে আমরা ভাগটা লিখে দিলাম, আর নিচে লাইন টেনে তার নিচে লিখছি না, পাশে লিখলে তোমাদের বোঝারও সুবিধা হবে। দেখো এত অংশ সম্পত্তির মূল্য এত টাকা, তাহলে এক অংশ সম্পত্তির মূল্য কি? তখন আমাদের ভাগ করতে হচ্ছে। আগের যেমন নিয়ম ছিল সরল সম্পর্ক হলে যেমন হয় ঠিক তেমনভাবে আমাদেরকে এখানে ভাগ করতে হচ্ছে। ভাগটা নিচে করতাম আগেরগুলো, এখানে যেহেতু 5-এর 7 দিয়েছে তাই আমরা পাশে লিখলাম। এবারে আমাদেরকে বলে দিয়েছে 2-এর 7 অংশ সম্পত্তির মূল্য। দেখো 2, 8, 2, 5 এটা লিখলাম। তারপর এই যে ভাগের চিহ্ন রয়েছে এটা গুণ করে নেব, অর্থাৎ চিহ্নের পরিবর্তন। আর চিহ্নের পরিবর্তন হলে তার ডান দিকের যে সংখ্যাটা থাকে সেটার উপর নিচে পাল্টে যায়। তাহলে উপরের অংশ নিচে যায় আর নিচের অংশ উপরে ওঠে। তাহলে আমরা নিচের 7টাকে উপরে তুলে দেব আর 5টাকে নিচে নামিয়ে দেব, ইনটু এবারে এইটা লিখে দেব। এটা গুণ করতে হয় তোমরা জানো। তাহলে এবার সাথে সাথে আমরা কেটে দেব, 5 দিয়ে এটা কেটে দেব। তাহলে 28-এর মধ্যে 5-এর নামটা 5 5 25, তাহলে 28 থেকে 25 কমে গেলে 3 থাকে, 3-এর পাশে 2 32, তাহলে 5 6 30, আবারও 2 রয়েছে, 32 থেকে 30 কমে গেলে তাহলে 2 5, তাহলে 5 5 25, তাহলে 565। এবার 2-এর নামটা করলে 5 2 10, 10-এ 0 হাতে 1, 6 2 12, 1 13, 3 হাতে 1, 5 2 10 আর 1 11, 1130 টাকা। তাহলে আমরা লিখে দেব মোট সম্পত্তির 2-এর 7 অংশের মূল্য 1130 1130 টাকা। ঠিক দেখো 7-এর দাগের অঙ্কটা দেখো। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে কত সপ্তাহ চলবে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা 7-এর দাগে লিখে নেব। প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কত সপ্তাহ চলবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এদিকে আমরা লিখব সপ্তাহ, দন্ত স পয়তয় আকার হ, সপ্তাহ। আর এদিকে রয়েছে সৈন্য সংখ্যা, দন্ত সয়কার দন্ত নয় ফেলা, সৈন্য সংখ্যা জনে হয়, যখন সৈন্য সংখ্যা হয় তাহলে জনে এতজন। তাহলে প্রথমে সৈন্য সংখ্যা কত বলে দিয়েছিল? 48 জন সৈন্য। তাহলে 48 লিখলাম। কত সপ্তাহ চলে? 48 জনের 7 সপ্তাহ চলে। এবার বলছে যে 48 জনের সঙ্গে আরো 8 জন এসেছে। তাহলে আমরা এখানে লিখবো 48 যোগ 8 সমান সমান 56, যোগ করে নিতে হচ্ছে 56 জন সৈন্য কতদিন চলবে। তাহলে লিখবো সৈন্য সংখ্যা বাড়লে মজুদ খাবারে কম সপ্তাহ চলবে, কম সপ্তাহ চলবে। অর্থাৎ উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, একটা বাড়ছে একটা কমছে। তাহলে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে উভয়ের মধ্যে কি সম্পর্ক?
ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে এবার আমরা লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পায় ঐকিক নিয়মে কি সমাধান করে পাই সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখবো 48 জন সৈন্যের 48 জন সৈন্যের মজুদ খাবারে চলে, মজুদ খাবারে কত সপ্তাহ চলে? 7 সপ্তাহ। 7 সপ্তাহ। তাহলে 7 সপ্তাহ। তাহলে এবারে লিখবো একজন সৈন্যের মজুদ খাবারে চলে, দেখো 48 জনের 7 সপ্তাহ চলে, তাহলে একজনের আরো অনেক বেশি সপ্তাহ চলবে, তাহলে 7 গুণ 48 সপ্তাহ। এবার বলছে 56 জন সৈন্য, অর্থাৎ সৈন্য সংখ্যা পূর্বের তুলনায় বেড়ে গিয়েছে, তাহলে 56 জন সৈন্যের মজুদ খাবারে চলবে কত? পূর্বের তুলনায় কম দিন চলবে, তাহলে 56 দিয়ে ভাগ এত সপ্তাহ। 7 দিয়ে আমরা যদি কাটি 7 8 56, 8 8 দিয়ে যদি কাটি 6 48, তাহলে সমান সমান 6 সপ্তাহ। 6 সপ্তাহ। তাহলে লিখে দেব মজুদ খাবারে 56 জন সৈন্যের 6 সপ্তাহ চলবে, 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, তাহলে 8 অঙ্কটা দেখো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে কতদিন চলবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 8-এর দাগ দিয়ে নিই, উপরে লিখে নেব আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে আর কতদিন চলবে, তাহলে আমরা লিখে নেব দিন সংখ্যা, সময় লিখলেও হয়, তাও আমরা দিন সংখ্যা লিখে নিলাম। এবার বলছে নাবিক সংখ্যা, তাহলে নাবিক সংখ্যা জনে হয়, জন লিখলাম। এবার দেখো এই অঙ্কে একটা বোঝার ব্যাপার রয়েছে, অঙ্কটা আরো একবার পড়ছি দেখে নাও। বলছি 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিয়েছে, তাহলে 10 দিন অলরেডি তাদের খাওয়া হয়ে গিয়েছে, তাহলে 50 জন 10 দিন খেয়ে নিয়েছে, তাহলে 50 জনের আর কদিন চলবে? 16 দিনের মধ্যে 10 দিন খাওয়া হয়ে গিয়েছে, তাহলে আর 6 দিন চলবে। তাহলে আমরা লিখতে পারি যে 50 জন নাবিক সংখ্যা যখন 50 জন, তখন নাবিক সংখ্যা যখন 50 জন তখন আর কদিন চলবে? 6 দিন চলবে। ঠিক আছে, এবারে নাবিক সংখ্যা কত বলেছে? আরো 10 জন বেড়েছে, তাহলে 50-এর সঙ্গে আরো 10, তাহলে 60 জন। এবারে কতদিন চলবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। এদিকে 6 লেখার আগে আমরা যদি এরকম 16 থেকে 10 বিয়োগ করে দিই তাহলে আরো ভালো হবে তোমাদের বোঝা। তাহলে এত দিন সমান সমান 6 দিন, এটা কিন্তু আমাদের সুবিধা হবে। 50 জন নাবিকের 10 দিন অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, তাহলে সেই 10 দিনটা 16 দিনটায় বাদ দিলাম, আর 50 জন নাবিক 6 দিন খেতে পারে, তাহলে এবার 60 জন নাবিক কতদিন মজুদ খাবারে খেতে পারে সেটাই আমাদের হিসাব করতে হবে। তাহলে এবার আমরা লিখব যে নাবিক সংখ্যা বাড়লে কি হবে? মজুদ খাবারে কম দিন চলবে, মজুদ খাবারে কম দিন চলবে। যদি লোক বাড়ে তাহলে কি হবে? মজুদ খাবারে কম দিন চলবে, তাহলে
উভয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে? একদিকে বাড়ছে একদিকে কমছে, তাহলে উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে উভয়ের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার আমরা লিখে দেব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে ঐকিক নিয়মে কি সমাধান করে পাই সেটা বের করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা লিখব 50 জন নাবিকের আগের অঙ্কের মতো, শুধু এখানে 10 দিন পরে আরো 10 দিন এসেছে, সেই বিষয়টি আমাদের এখানে এক্সট্রা দিয়েছে। 7 অঙ্কের মতো বাকি সব রয়েছে। তাহলে 50 জন নাবিকের মজুদ খাবারে, এটা লিখে দিলে ভালো হয়, না লিখলেও চলে। তাহলে 50 জন নাবিকের মজুদ খাবারে চলে কতদিন? চলে 6 দিন, কারণ আর 6 দিন বাকি ছিল। 16 দিনের মধ্যে 10 দিন অলরেডি তারা খেয়ে নিয়েছে। তাহলে একজন নাবিকের মজুদ খাবারে কতদিন চলবে? বেশি দিন চলবে। তাহলে 6-এর সঙ্গে 50 গুণ করতে হবে। তাহলে 6-এর সঙ্গে 50 গুণ করতে হবে। এবারে দেখো নাবিক সংখ্যা কত? 60 হয়েছে। তাহলে 60 জন নাবিকের মজুদ খাবারে কতদিন চলবে? নিশ্চয়ই কম দিন চলবে। তাহলে ওই জন্য করে ভাগ করতে হচ্ছে 60। তাহলে 0 0 আমরা কেটে দেব, আর 6 6 কেটে দেবো, তাহলে সমান সমান 5 দিন। তাহলে মজুদ খাবারে আর কতদিন চলবে? 5 দিন। লিখে দেবো অতএব বাকি খাবারে আর 5 দিন চলবে। 5 দিন চলবে। এবার 9 অঙ্কটা দেখ, বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। তাহলে দিন সংখ্যা আমাদেরকে জিজ্ঞাসা করছে কত দিনে শেষ করবে। তাহলে আগে আমরা লিখে দেব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি সেটা আমাদের লিখে নিতে হচ্ছে। এবারে দেখো, আমাদের এখানে জিজ্ঞাসা করছে যে হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে দিন সংখ্যা কতদিনে তারা শেষ করবে, দিন সংখ্যা এটা আমরা লিখে দিলাম। এবারে এদিকে আমাদের লোক সংখ্যা লিখতে হবে। তাহলে লোক সংখ্যা পাশে ব্র্যাকেটের জন। দেখো এই অঙ্কটি ঠিক আগের অঙ্কের মতো। 20 জন লোক ঠিক করেছিল 30 দিনে কাজটা শেষ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে দিন সংখ্যা কি? 30 দিন থেকে 6 দিন তারা অলরেডি কাজ করে ফেলেছে। তাহলে 20 জন লোক তারা 6 দিন কাজ শেষ করে ফেলেছে। তাহলে 20 জন লোক যদি বাকি কাজটা করতো তাহলে আর কদিন লাগতো? 30 থেকে 6 বিয়োগ করলে তবে আমরা পাবো। তাহলে প্রথমে আমরা 20 জন লোক লিখে নিলাম। এবারে দিন সংখ্যা দেখো, 30 থেকে 6 দিনের অলরেডি কাজ হয়ে গিয়েছে। তাহলে আর কতদিন বাকি ছিল? 24 দিন। তাহলে 24 দিন কাজ বাকি ছিল, 24 দিনে শেষ করতে পারতো। এবারে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে 20 থেকে 8 জন লোক তারা আর কাজ করতে পারছে না। তাহলে 12 জন হয়ে গিয়েছে, 12 জন। এবার এই 12 জন লোক কতদিনে কাজটা শেষ করবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, কারণ বেশি দিন ধরে কাজটা করতে হবে। দিন সংখ্যা বাড়বে, অর্থাৎ উভয়ের মধ্যে কি রয়েছে? একটা কমছে একটা বাড়ছে। তাহলে উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার আমরা লিখে নেব, যেমন লিখি ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান
করি পাই, তাহলে ঐকিক নিয়মে কি সমাধান করে পাই সেটা আমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে আমরা লিখব 20 জন লোক কাজটি করে, 20 জন লোক কাজটি করে কত দিনে করে? 24 দিনে। 6 দিন করে ফেলেছিল আর 24 দিন করলে শেষ হয়ে যেত। তাহলে একজন লোক কাজটি করে, তাহলে 20 জন লোকের কাজ যদি একজন করে তাহলে তার অনেক দিন লাগবে, 24 ইন্টু তাই 20 হয়ে গেল। এবারে বলছে 12 জন লোক, অর্থাৎ লোক সংখ্যা আগের তুলনায় কমে গিয়েছে, আগে 20 জন ছিল সেখান থেকে এবার 12 জন হয়েছে। কিন্তু দেখো দ্বিতীয় লাইনে যে একজন ছিল সেই একজনের চাইতে 12 জন বেশি, তাহলে দ্বিতীয় লাইনের উপরে ভিত্তি করে আমরা তৃতীয় লাইনের কাজ করব, তাই 12টা এর সঙ্গে ভাগ করতে হবে। এটা তোমরা সবসময় মনে রাখবে। তাহলে 12 দিয়ে আমরা 24 যদি কাটি, 12 দুগুণে 24, এবার 20 সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 20 দুগুণে 40 দিন। তাহলে বাকি কাজ করতে কত দিন লাগবে? এখনো 40 দিন লাগবে। তাহলে আমরা লিখে দেব অতএব 40 দিনে বাকি লোক অতএব 40 দিনে বাড়ি সারানোর কাজ শেষ হবে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 10 দাগের অঙ্কটা দেখো, বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? এখানে তাহলে প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় কি সমস্যা সেটা আমরা এখানে লিখে নেব। দেখো এবার বলছে যে কত বিঘা জমি চাষ করবে, তাহলে বিঘা জিজ্ঞাসা করেছে, সেটা একেবারে ডান দিকে লিখবো। তাহলে এখানে লিখব জমির পরিমাণ পাশে কি বিঘা, এখানে বিঘা দিয়ে হিসাব করতে বলেছে। তাহলে জমির পরিমাণ বিঘা, এদিকে কি দিয়েছে 12 দিন, তাহলে সময় এখানে দিন, সময় পাশে ব্র্যাকেটে দিন, কত দিনে কাজটা করবে। আর এখানে দিয়েছে কৃষক, তাহলে কৃষক পাশে ব্র্যাকেটের জন। তাহলে যেমন রয়েছে প্রথম লাইনটা আমরা লিখে দেব, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করে, তাহলে 25 জন কৃষক 12 দিনে কত বিঘা? 15 বিঘা। এবার বলছে 30 জন কৃষক, অর্থাৎ কৃষক সংখ্যা বেড়েছে, কতদিন? 16 দিনে তারা কত বিঘা চাষ করবে। তাহলে এবার আমরা লিখব কৃষক সংখ্যা বাড়লে, প্রথমে কৃষকের সঙ্গে জমির পরিমাণের হিসাবটা আমরা করব। তাহলে কৃষক সংখ্যা বাড়লে বেশি জমি চাষ করা যাবে, বেশি জমি চাষ হবে, অর্থাৎ উভয়ের মধ্যে সরল সম্পর্ক, দন্তেশ্বর অল, সরল সম্পর্ক দন্তেশ্বর মই পাই কয়রেব সম্পর্ক রয়েছে। এবার আমরা কি করব? সময়ের সঙ্গে জমির পরিমাণ, তাহলে সময়ও বাড়ছে এখানে, তাহলে আমরা লিখব সময় বাড়লে, এক লেখা শুধু কৃষকের জায়গায় সময়, তাহলে সময় বাড়লে বেশি জমি চাষ করা যাবে, অর্থাৎ তাহলে অর্থাৎ কি? অর্থাৎ উভয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে? অর্থাৎ উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে উভয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, দন্তেশ্বর অল সম্পর্ক রয়েছে। তাহলে উভয়ের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে দুটোই সব আমরা কি দেখতে পাচ্ছি? সরল সম্পর্ক। এবার আমরা যেমন রয়েছে তেমন লিখব। 25, আচ্ছা ঐকিক নিয়মে ওটা লেখা হয়নি আমাদের, তাই লিখে নিই। ঐকিক নিয়মে সমাধান করে
পায়। তাহলে আমরা লিখব যে 25 জন কৃষক 12 দিনে, তাহলে 25 জন কৃষক 12 দিনে চাষ করে, এরকম লিখতে পারি আমরা। 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। তাহলে 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। তাহলে একজন কৃষক 12 দিন রয়েছে, তাহলে 12 দিনে চাষ করে। একজন কৃষক 12 দিনে চাষ করবে কি কম জমি চাষ করবে, তাহলে 15/25 বিঘা জমি। এবার দেখো একজন কৃষক একদিনে চাষ করে, আরো কম জমি চাষ করবে একদিনে, তাহলে 15/25 × 12। কারণ দেখো 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি, একজন কৃষক 25 জনের জায়গায় একজন কৃষক সে 12 দিনে কি কম জমি চাষ করবে, তাই ভাগ হলো 25। এবারে একজন কৃষক একদিনে আরো কম জমি চাষ করবে, তাই 12টা আবার ভাগ হয়ে গেল। এবারে দেখো, এবারে বলে দিয়েছে 30 জন কৃষক, তাহলে 30 জন কৃষক তারা কি করছে 16 দিনে, তাহলে কৃষক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা সব বাড়ছে, তাহলে অবশ্যই বেশি জমি চাষ করবে, তাই উপরে গুণ হয়ে যাবে সব। তাহলে 25 × 12 যেমন ছিল লিখলাম, আর এই দুটো উপরে গুণ হয়ে গেল, 30 আর এদিকে 16, এটা গুণ হয়ে গেল। তাহলে 12 দিয়ে যদি আমরা কাটি, 4 × 4 = 16 হয়, আর 3 × 4 = 12, 3 দিয়ে 30 কাটলে 3 × 10 = 30, 10 দিয়ে 25 কাটলে 5 × 2 = 10, আর 5 × 5 = 25, 5 দিয়ে 15 কাটলে 3 × 5 = 15, তাহলে 3 × 2 = 6, তাহলে 6 বিঘা জমি। তাহলে সরি 6 বিঘা নয়, এখানে একটা জিনিস আমরা হিসাব করিনি, 3 × 2 = 6 আর 4 × 4 = 24 বিঘা জমি। অবশ্যই বেশি জমি চাষ করবে, আমরা 4টা দেখতে পাইনি তাই 6 বিঘা লিখেছিলাম। তাহলে 24 বিঘা জমি চাষ করবে। এখানে লিখে দেব যে অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। সবাই খুব ভালো থাকবে, আর যদি কোনো অঙ্ক না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।